নিজের নায়িকা হওয়ার স্বপ্ন বাদ দিয়ে মিমি হয়ে যায় প্রেগনেন্ট। অর্থাৎ এক বিদেশি দম্পতির পাল্লায় পড়ে কাউকে না জানিয়েই সে তার গর্ভ ভাড়া দেয় আর হয়ে যায় তাদের বাচ্চার সেরোগেট মা। কিন্তু এই দম্পতি একদিন তাকে রেখে বিদেশে পালিয়ে যায়। এবার মিমি কি করবে? নিজের পরিবার এবং সমাজকে সে কি জবাব দিবে? আর এই বাচ্চারই বা কি হবে? সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম মিমি। শুরুতেই দেখা যায় 2013 সালের দৃশ্য, যেখানে আমরা উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা দেখতে পাই। সেখানে মানোজ নামের একজন কল করে মিস্টার জনকে। জন তখন জিজ্ঞেস করে, কে বলছেন আপনি? মানোজ তখন জানায়, আমি মানোজ, চিনতে পারছেন না? জন বলে, হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পেরেছি। মানোজ এরপর বলতে থাকে, আমার কাছে কিছু নতুন মেয়ে এসেছে, তাদের লাগলে বলতে পারেন। জন তখন উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, আমি আমার স্ত্রী সামারের সাথে কথা বলে দেখতে পারি। তো এই জন আর সামার হচ্ছে বিদেশি দম্পতি, যাদের বাচ্চা না হওয়াতে ইন্ডিয়াতে এসেছে তারা একজন স্যারোগেট মাদার খুঁজতে। আর এই জন্য জন আর সামার এমন একজন মেয়ে খুঁজে যাচ্ছিল যে খুব হেলদি হবে, লম্বা হবে, তাহলে তাদের বাচ্চাও সুস্থ এবং সুন্দর হবে। কিন্তু তারা মনের মতো মেয়েই পাচ্ছিল না। এ কারণে তারা খুব হতাশার মধ্যে ছিল। তো আজ তারা ভানু নামের একজন ড্রাইভারের গাড়িতে করে যাচ্ছিল সেই মেয়ে দেখতে। ভানু তাদের কথাবার্তা শুনতে থাকে, কিন্তু এসব শুনে তো সে কিছুই বুঝতে পারছিল না। জন তখনই গাড়ি থেকে নেমে কিছু মেয়ের ছবি দেখে। ভানু বলে, ভাই আপনি ঠিক আছেন? এদিকে আমরা এক বউ সামলাতে পারি না, কিন্তু আপনি আরো একজন খুঁজছেন। সামার তখন বলে, আরে না না, তুমি ভুল বুঝছো, মেয়ে জনের জন্য চাচ্ছি না, আমরা আমাদের বাচ্চার জন্য মা চাইছি। ভানু এটা শুনে অবাক হয়ে বলে, মা মানে? দাইমা? সামার বলে, দাইমা কি? ভানু তখন বলে, ওই যে যারা আপনি বাসায় না থাকলে বাচ্চাকে দেখে শুনে রাখবে। এটা শুনে সামার বলতে থাকে, না না, আমরা চাই এমন একজনকে যে তার পেটের মধ্যে আমাদের বাচ্চাকে রাখবে। বাচ্চা আমাদের হবে, কিন্তু পেট তার, সে জন্ম দিবে, তার সমস্ত খরচ আমরা বহন করব। এখন ভানু তো তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। যাক, তো তারপরে সামার যেতে যেতে তাকে বিষয়টা বুঝিয়ে বলে। ভানু তখন বলে, ও সত্যি, দুনিয়া তো অনেক এগিয়ে গেছে, আর আমি আপনাদের পরিস্থিতিটা বুঝতে পারছি, কারণ আমারও 12 বছর ধরে সন্তান হয় না। তখন জন বলে, তো তুমি কি আমাদেরকে হেল্প করতে পারবে একজন সারোগেট খুঁজতে? ভানু তখন বলে, হ্যাঁ করে দিব, কিন্তু কিছু টাকা লাগবে। তখন জন বলতে থাকে, 5 হবে? ভানু ভেবেছিল হয়তো তারা 5,000-এর কথা বলছে, তাই সে বলে, না 5 না, 10 হলে বলুন। সামার তখন বলে, দেখো সরি, আমরা 10 দিতে পারবো না, 5 লাখই দিতে পারবো, এর বেশি সম্ভব না। এই কথা শুনে তো ভানু পুরোপুরি শকড হয়ে যায় আর বলে, আরে 5 লাখ? এত দিলে তো আমি নিজেই বাচ্চা জন্ম দিয়ে দিব। তো তার এই কথায় তো সামার আর জন খুব হাসে। যাক, তো এরপর ভানু একজন বয়স্ক মহিলার কাছে নিয়ে আসে তাদের আর বলে, উনি 10-11টা বাচ্চা জন্ম দিয়েছে, খুব এক্সপেরিয়েন্সড এই কাজে। সামার তখন বলে, ভানু আমাদের একটা অল্প বয়সী মেয়ে চাই, কারণ আমার ফ্রেন্ড এইরকম একজন সারোগেট মাদার দিয়ে বাচ্চা জন্ম দিয়েছিল, কিন্তু বাচ্চাটা বাঁচতে পারেনি, সে খুবই দুর্বল ছিল, তাই আমরা রিস্ক নিতে চাই না, আমরা একটা হেলদি মা চাই, তবেই তো হেলদি বেবি হবে। ভানু তখন বলে, বুঝতে পেরেছি, তাহলে চলুন আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আপনাদের পছন্দের মেয়েকে পাবেন। তো এরপরে আমরা মিমি নামের একটা মেয়েকে দেখি যে খুব সুন্দর করে ডান্স করছিল। সামার আর জন তো তাকে ডান্স করতে দেখেই পছন্দ করে ফেলে। এই মিমির একটাই স্বপ্ন যে সে হিরোইন হবে, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। যাক, তো জন আর সামার ভানুকে বলে, আমাদের একটা মেয়ে পছন্দ হয়েছে। ভানু তখন বলে, হয়েছে, কিন্তু কাকে? সামার জানায়, ওই যে সেখানে যে মেয়েটা ডান্স করছিল না লম্বা করে, তাকে। যদি তার মতো কাউকে পেতাম তাহলে আমাদের কাজটা হয়ে যেত। ভানু তখন বলে, আরে তার মতো কেন, তাকেই রাজি করিয়ে দিচ্ছি, তবে তাকে কত টাকা দিবেন? এবার তারা তাকে কত দিবে সেটা তো আমরা পরেই জানতে পারবো। ভানু এখান থেকে সোজা চলে আসে মিমির কাছে। মিমি তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। ভানু তখন গিয়ে বলে, আমি ভানু, আর আমি আপনার পারফরমেন্স দেখে আপনার ফ্যান হয়ে গেছি, কত ভালো নাচ করলেন। মিমি তো এসব শুনে বলে, ও থ্যাঙ্কস। ভানু তখন বলতে থাকে, আপনারা যাবেন কি দিয়ে? মিমির বান্ধবী জানায়, কেন, রিক্সা দিয়ে। মিমি বলে, হ্যাঁ, যদি পাই তাহলে। ভানু তখন বলতে থাকে, আরে কি বলছেন, এত বড় আর্টিস্ট যাবে রিক্সায়, তাও আমি বেঁচে থাকতে? আমার ট্যাক্সি দিয়ে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। তো গাড়িতে করে যাওয়ার সময় গাড়িতে মায়ের ইমোশনাল গান অন করে ভানু, মানে সে কিভাবে মিমিকে কনভিন্স করবে সেটারই পরিকল্পনা করছিল। ভানু বলতে থাকে, মা সন্তানের সম্পর্ক দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্পর্ক হয়। মিমি এটা শুনে বলে, ও আপনি আপনার মাকে খুব ভালোবাসেন মনে হচ্ছে। ভানু তখন জানায়, হ্যাঁ, খুব বেশি। তখন মিমি জিজ্ঞেস করে, তো তার নাম কি? ভানু তখন উত্তর দেয়, হ্যাঁ হবে কিছু একটা। মিমি তো এটা শুনে হেসে দেয়
আর বলতে থাকে বাহ, তাও এত ভালোবাসা। ভানু বলে ভালোবাসা? আমার তো জীবনই মায়ের দেওয়া। আমি তার কাছে আজীবন কৃতজ্ঞ যে সে আমাকে 9 মাস পেটে রেখেছে। আমার হাতে থাকলে আমিও বাচ্চা জন্ম দিতাম। মিমি তো এই কথায় অনেক হাসে। ভানু তখন বলে কিন্তু সমস্যা তো এটাই, আমরা পুরুষরা বাচ্চা জন্ম দিতে পারবো না। তো এরপরই মিমি যাওয়ার সময় আবারও তাকে সে থামায় আর বলে আচ্ছা, আমার কিছু বলার ছিল। মানে আমি গাড়িতে বললাম না যে দুনিয়ার সবচেয়ে মহান কাজ হচ্ছে বাচ্চা পেটে রাখা? মিমি বলে হ্যাঁ, তো আমি কি করব? ভানু তখন বলে মানে একজন দম্পতি আছে, বিদেশি দম্পতি, তারা আপনাকে পছন্দ করেছে আর বলছিল তাদের সন্তান আপনি জন্ম দিলে বেশ ভালো হতো, কারণ আপনার বডি অনেক হেলদি, তাই আর কি। এবার তো মিমি এই বিষয়টা শুনে খুবই বিরক্ত হয়ে যায়, তাই তাকে একটা থাপ্পড় বসিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে উঠেই মিমি দেখতে পায় তার ফটোতে লাইক আসছে। সে তো অনেক খুশি এটা ভেবে যে একদিন না একদিন সে ফেমাস হবেই হবে। তো এরপরই সে ফ্রেশ হয়ে চলে আসে মন্দিরে। সেখানেও ভানু তাকে ফলো করছিল। মিমি তখন বলে কি আজকে জুতার মার খেতে আসলেন? ভানু বলে আমার কথা একটু শুনে নিন, তারপর যা দিয়ে খুশি তা দিয়ে মারবেন। তারপরই ভানু আর মিমি একটা জায়গায় বসে কথা বলার জন্য। ভানু বলে আপনি সেদিন আমাকে খামোখা মারলেন, আমার কথাই বুঝলেন না। মিমি বলতে থাকে তুমি আমাকে অচেনা একজনের বাচ্চা জন্ম দিতে বলেছিলে, তোমার খুশি হওয়ার কথা আমি শুধু একটা থাপ্পড় দিয়েছি, এর বেশি কিছু করিনি। ভানু তখন বলতে থাকে আরে আপনি ভুল বুঝছেন, বাচ্চা জন্ম দিতে আপনাকে জন টাচও করবে না, এটা হচ্ছে সারোগেসি, যার মাধ্যমে আপনাকে না টাচ করেই বাচ্চা জন্ম দিতে পারবে। মিমি বলে মানে? তো তারপর মিমিকে ভানু সারোগেসির সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে বলে। মিমি বলে বাহ, আজকাল সায়েন্স কত এগিয়ে গেছে, তার মানে আমি তাদের বাচ্চাকে 9 মাস পালবো? ভানু বলে হ্যাঁ সেটাই, এরপর জন্ম হলে বাচ্চাকে তাদের দিয়ে দিবেন। মিমি এটা শুনে বলে পাগল হয়েছো? আমি কেন বাচ্চা পালতে যাব? আমি হিরোইন হব বলিউডের, তাই যাও অন্য কাউকে দিয়ে এই কাজ করাও। এটা শুনে ভানু তাকে বলে মিমি 20 লাখ টাকা পাবেন, কিন্তু ভেবে দেখুন 20 লাখ, আপনি তো বলিউড যেতে চান তাই না? তাহলে 20 লাখ আপনার স্বপ্ন পূরণের মাধ্যম হতে পারে। এবার তো মিমি বাড়ি এসে তার মাকে বলে যে মা এই বাচ্চা জন্ম দিতে কি খুব পেইন হয়? তার মা বলে বাচ্চা ভুল রাস্তায় গেলে বেশি হয়। মিমি তখন তার মায়ের কথা পাত্তা না দিয়ে রুমে চলে যায়। সে ভাবতে পারছিল না কি করবে, কারণ এই 20 লাখ পেলে সে সত্যিই হয়তো হিরোইন হয়েই যাবে। তবে বাচ্চা জন্ম দেওয়াটা তো আর মুখের কথা না, তাই মিমি এখন সিদ্ধান্ত নিতে পারছিল না সে কি করবে। তবে সে অনেক ভেবে চিন্তে আসে তার বান্ধবী শ্যামার কাছে, কিন্তু শ্যামা বলে না না, এসব কি বলছিস, একদম এসব করার কথা ভাববি না। মিমি বলে আমি আর কি করব বলতো, এইভাবে সময় নষ্ট করলে কখনো হিরোইন হতে পারবো না, আমাকে যা করার খুব জলদিই করতে হবে, প্লিজ একবার শুধু দেখা করে দেখি, ঠিক মনে না হলে মানা করে দিব তাদের। তো তারপরে মিমি আসে সামার এবং জনের সাথে কথা বলতে। সেখানে সব কথা বলা শেষে টাকা নিয়ে যখন মিমি জিজ্ঞেস করে, তখন তারা বলে প্রতি মাসে 15,000 করে দিব, আর বাকি 15.5 লাখ ডেলিভারি হলে দিব, আর যদি সে রাজি থাকে তাহলে বলতে, না হলে অন্য মেয়েকে টাকা দিতে হবে। মিমি তখন বলে না না আমি রাজি, সমস্যা নেই। এরপরে মিমি আর ভানু যখন ফিরছিল তখনই মিমি বলে বাড়িতে কি বলবো, পেট যখন বড় হবে তখন তো তারা বুঝতে পারবে। ভানু বলে বাড়িতে বলতে হবে কেন, এরকম অনেক সারোগেট মাদার আছে যাদের ফ্যামিলি কিছুই জানে না, তাই আপনিও এই 9 মাস কোথাও থেকে যান। মিমি এটা শুনে জিজ্ঞেস করে তো কোথায় যেতে পারি আমি? শ্যামা শুনে বলতে থাকে আমার বাড়ি চলে আয়, আমার বাবা তো বাড়ি থাকেন না, তাই তুই আরামে থাকতে পারবি। মিমি বলে হ্যাঁ ঠিক আছে, সেটাই করব। তো এরপরই হসপিটালে আসার পর ডাক্তার মিমিকে বলে আপনি রাজি তো, নিজের ইচ্ছায় করছেন তো সব? মিমি বলে হ্যাঁ আমি নিজ ইচ্ছাতেই রাজি হয়েছি, তবে আমার ফিগার খারাপ হবে না তো? ডাক্তার তখন বলে শিল্পা শেঠির ফিগার কি খারাপ হয়েছে? মিমি বলে হ্যাঁ সেটাও তো ঠিক। তো তারপরই তারা প্রসেস শুরু করে। মিমিও তার কাজ শেষ করে এবার প্রতিদিন দেখে সে প্রেগনেন্ট হলো কিনা। এরকম করতে করতে একদিন তার রেজাল্ট পজিটিভ আসে, তাই সে আবারও ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার রিপোর্ট দেখে বলে শুভেচ্ছা আপনাদের, মিমি প্রেগনেন্ট। সামার আর জন তো মারাত্মক খুশি হয়, কারণ তারা ফাইনালি মা বাবা হতে পারবে। তারপরই সামার মিমিকে বলে আমরা সত্যি অনেক খুশি, থ্যাঙ্কস মিমি। তখন মিমি তাদের বলে তাহলে আমার টাকা? সামারের পর মিমি এবং ভানুকে টাকা দিয়ে দেয় আর বলে এটা প্রথম 4 মাসের টাকা, বাকি টাকা আমরা ইন্ডিয়া আবার এসে দিয়ে দিব। মিমি তখন বলে মানে আপনারা কোথায় যাবেন? সামার বলে আমরা এখন মা বাবা হতে চলেছি, তাই আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, তোমার তো টাকা চাই তাই না, তাহলে একটু অপেক্ষা করো আমরা ফিরবো। তো তারপরে মিমি বাড়ি চলে আসে আর তার বাবা মাকে বলে আমার একটা মুভির কাজ এসেছে, 9 মাস সেই মুভিতে অভিনয় করতে হবে। তার মা এটা শুনে বলে না না
আমাদের এখানের ছেলেরা মুভির মেয়েদের পছন্দ করে না, তাই কোনো দরকার নেই এসব করার, পরে বিয়ে দেয়া যাবে না। মিমি তখন বলে, মা একবার ভেবে দেখো, আমি অভিনেত্রী হয়ে গেলে সব ছেলেরা তো আমার পেছনে পড়ে থাকবে, তাই তখন বিয়ে করার চিন্তা আমাকে করতেই হবে না। এরপর সে তার বাবাকে বলে, প্লিজ বাবা আমাকে যেতে দাও। তো অনেক বুঝিয়ে বলার পর তার মা বাবা রাজি হয়। মিমি এরপর বোরখা পরে তার বান্ধবীর বাড়িতে আসে আর স্বামী বানায় ওই ভানুকে। তো সেখানের একজন টেইলার আঙ্কেল শ্যামাকে বলে, এরা কারা? শ্যামা বলে, আমার চেনা আত্মীয় হয়, আর তার স্বামী হচ্ছে নাসির, অর্থাৎ ভানুর নাম তারা নাসির দিয়ে দেয়। তো এখানে অনেক কথাবার্তা বলে মিমিকে বাড়ির ভেতরে নিয়ে যায় শ্যামা। এর পরদিনই দেখা যায় শ্যামা সকাল সকাল ঘুম থেকে উঠে মিমিকে তুলে দেয়। মিমি বলে, কিরে কি হয়েছে, ঘুমাতে দে প্লিজ। শ্যামা বলে, না না, ডাক্তার বলেছে মর্নিং ওয়াক করা জরুরি, তাই উঠে পড়, না হলে সমস্যা হবে। তো মিমি এরপর উঠে বোরকা পরে বেরিয়ে পড়ে। তখন সেই দোকানের লোকেরা বলে, শুনেছি মিমি নাকি ফিল্ম করতে গিয়েছে। শ্যামা বলে, ও হ্যাঁ, আমাকে বলেছিল। মিমি এখানেও তার ব্যাপারে কথা বলতে দেখে একটু বিরক্তই হয়ে যায়। আর এই লোকগুলো কথা বলছিল মিমির উচ্চতা নিয়ে, মানে শ্যামা এখানে মিমিকে চাঁদ বলে পরিচয় দিয়েছে, তাই দোকানিরা বলছিল চাঁদের হাইট তো অনেক মিমির মতো। যাক, তো শ্যামারা যাওয়ার পরই তার আব্বু এসে পড়ে বাড়িতে। দরজা খোলে তখন ভানুকে দেখে তো শ্যামার বাবা বলে, আপনি কে? ভানু জানায়, আমি জোহরা বেগমের মেয়ের স্বামী, আমার নাম নাসির উদ্দিন। শ্যামার বাবা এটা শুনে বলে, তো শ্যামা কোথায়? ভানু জানায়, হাঁটতে গিয়েছে আমার স্ত্রীর সাথে। তো এরপরই শ্যামার বাবা তাকে জিজ্ঞেস করে, তো আপনি নামাজ পড়েছেন, ফজরের নামাজ? ভানু বলে, হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে পড়ব। শ্যামার বাবা তখন তাকে বলতে থাকে, ফজরের নামাজ সকালে পড়তে হয়, এখন নয়। এরকম অনেক প্রশ্ন করে করে ভানুর মাথা খারাপ করে দেয় সে। তারপরে ভানু প্রশ্নের উত্তর না দিতে পেরে বলে, আমি হার্টের রোগী, তাই একটু রেস্ট করে নেই। শ্যামার বাবা তখন বলে, ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কিছুক্ষণ পরই সেখানে শ্যামা আর মিমি চলে আসে। শ্যামার বাবা বলে, ভালো হয়েছে এসেছো, এদের খেয়াল রেখো। এরপর সে ভানুকে বলে, আর আপনি চলুন, আমার সাথে জোহরের নামাজ মসজিদেই পড়বেন। এবার তো বাধ্য হয়ে ভানুকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, যেখানে সে ছিল হিন্দু। যাক, তো এদিকে মিমির দিনও কাটতে থাকে একটার পর একটা। খাওয়া দাওয়া, হাঁটা চলা, এইসব করে মিমি নিজেকে ফিট রাখার চেষ্টা করে। দিন যত যাচ্ছিল প্রেগনেন্সির এফেক্ট ততটাই বুঝতে পারছিল মিমি। তবে তার পাশে ভানু আর শ্যামা সব সময়ই আছে, তারা তাকে হ্যাপি রাখার সর্বোচ্চ চেষ্টা করে যায় সব সময়। তো এবার 4 মাস কেটে যায় আর মিমিকে আজ দেখতে আসে সামার এবং জন। সামার তো এসেই মিমিকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে। মিমি তখন তাকে থ্যাঙ্কস জানায় আর তাকে বলে, তুমি টাচ করে দেখো, বাচ্চা নড়াচড়া করছে। সামার আর জন তখন টাচ করে খুব ইমোশনাল হয়ে পড়ে যে এটা তাদের বাচ্চা। এরপরই জন মিমিকে তার টাকাগুলো দেয়। পরে সামার আর জন ডাক্তারের সাথে দেখা করতে আসে। তারা তো মারাত্মক খুশি ছিল, তবে ডাক্তার বলে, আমাদের কিছু ডাউট ছিল মিমিকে নিয়ে, তাই আবারও তার অনেকগুলো টেস্ট করা হয়। আর সেখানে দেখা যায় আপনাদের বাচ্চা সুস্থ নয়, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে জন্মাবে। আমি সত্যিই দুঃখিত তার জন্য। আসলে এরকম হয়ে যায় অনেক সময়, এখানে কিছুই করার থাকে না। তো এইসব শোনার পর যেই সামার এত এত অপেক্ষা, এত আশা বেঁধে রেখেছিল, আজ তার সেই সব আশা খুব বাজেভাবে ভেঙে যায়। তাই সে ডাক্তারের সম্পূর্ণ কথা শোনার সাহসী করে উঠতে পারে না, কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ভানুর গাড়িতে করেই যাচ্ছিল তারা। সেখানে সামারও প্রচুর কাঁদে। ভানু তখন বলে, কি হয়েছে? সামার তখন জনকে বলে, আমি এ বাচ্চা চাই না। জন বলে, আমরা কি একবার চেষ্টা করতে পারি না? সামার তখন বলতে থাকে, প্লিজ না, আমি আর মিমিকে ফেস করতে পারবো না, আমি বাড়ি ফিরতে চাই। তো জন ভানুকে বলে, তারা বাচ্চা চায় না। ভানু তো এটা শুনে খুবই রেগে যায় আর বলে, বাচ্চা চাও না মানে? পাগল হয়ে গিয়েছো তোমরা? জন বলে, ভানু, আমরা এই বাচ্চাকে বড় করতে পারবো না। ভানু তখন বলে, এই তোমরা বিদেশিরা, তোমাদের কাছে এরকমই লাগে তাই না? এসব কি খুব সহজ? আর তোমরা কি ভাবো তোমরা টাকা দিয়ে দুনিয়ার সব করতে পারবে? তোমরা ভাবো আমাদের গরিবদের উপর টাকা ছুড়ে দিলে আমরা সব করে দিব? সামার বলে, না ভানু, আমরা কখনো এরকম ভাবিনি। গত 1 বছর ধরে আমরা ঘুরছি, অনেক ক্লিনিকে গিয়েছি, শুধুমাত্র একজন পারফেক্ট সারোগেট মাদারের জন্য, যাতে করে একটা সুস্থ বাচ্চা পাই। এরকম কাউকে চাইনি যে অসুস্থ হবে, ডাউন সিনড্রোম চাইল্ড হবে। ভানু এসব শুনে বলে, আরে তাহলে আমরা কি করবো এই বাচ্চা নিয়ে? তোমাদের বাচ্চাকে তোমাদেরই রাখতে হবে, সেটা যেমনই হোক। আমাদের যদি এরকম বাচ্চা হতো, আমি আর আমার স্ত্রী তো মাথায় করে রাখতাম। সামার এসব শুনে বলে, দেখো, বোঝার চেষ্টা করো, আমরা এই বাচ্চা বড় করতে পারবো না। আর প্লিজ মিমিকে বলে দিও আমরা এই বাচ্চা চাই না।
ভানু তখন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে যেন তারা বাচ্চাটা নেয়। তবে সামার এবং জন দুজনই তো মানা করে চলে যায়। ওইদিকে মিমি তো মুম্বাইতে বাড়ি কেনার কথা পর্যন্ত বলে নেয়। তার কত স্বপ্ন, সবকিছু নিয়ে সে রেডি। তখনই সেখানে ভানু চলে আসে আর এসেই বলে তারা বলছে তারা এখন বাচ্চা চায় না। মিমি এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে কি, বুঝতে পারিনি আমি, বাচ্চা চায় না মানে কি? ভানু বলে রিপোর্ট এসেছিল, ডাক্তার বলেছে বাচ্চার মাঝে কি যেন সমস্যা আছে। মিমি বলে কি সমস্যা আছে, বলো কি সমস্যা? আর তারা চলে যাবে মানে কি? এভাবে কিভাবে চলে যাবে? ভানু তখন বলে জানি না, বলেছে বাচ্চা অ্যাবর্ট করে দিতে। শ্যামা তখন বলে কি বলছিস, তাদের কথাই তো সব হয়েছে, এখন বাচ্চা চায় না, এইসব কোন কথা? মিমি তো পাগল হয়ে যায়। সামার তো কলও রিসিভ করে না। তাই দেখা যায় মিমি আজ বোরকা ছাড়াই দৌড়ে বেরিয়ে যায়, যার ফলে আশেপাশের সবাই জানতে পারে মিমি এখানে আছে। আর সে কোনো ফিল্ম করতে যায়নি। মিমি তো রাস্তায় পাগলের মতো দৌড়ে যায় তাদেরকে ধরতে, কিন্তু হোটেলে গিয়ে জানতে পারে তারা আগেই চলে গেছে। তাই সে রাস্তায় বসে অসহায়ের মতো কাঁদতে থাকে। যাক, তো এরপর তাকে কোনোভাবে বাড়ি নিয়ে আসা হয়। মিমির মাও তখন কাঁদে আর বলে তুই কোন ফিল্মের শুটিংয়ে ছিলি? হ্যাঁ, এটা কিসের ফিল্ম, কি করলি তুই? মিমির বাবাও বলে মিমি তুই আমাকে কি বলে গিয়েছিলি যে বাবা পরিবারের নাম উজ্জ্বল করব, সবাই জানবে তোমার মেয়েকে। এখন তো তুই পুরো পরিবারের সমস্ত সম্মান শেষ করে দিলি। মিমির মা বলতে থাকে বলে দে কে এই বাচ্চার বাবা, কাকে বিয়ে করেছিস? দেখ এখন এই কথা বলিস না যে তুই বিয়ে ছাড়াই মা হয়েছিস, তাহলে লজ্জায় মরে যাব আমরা। মিমি তখন বলে ভানু আমাকে ফাঁসিয়েছে, আর সে ভানুকেও বলে তোর কথাই তো আমি এইসব করেছি, এখন তুই সামলা। মিমির বাবা তো তখন অবাক হয়ে বলে এটা কে মিমি, তোর বাবার বয়সী লোক? তো তারপরই মিমির দাদি বলে এইসব ঝগড়া বাদ দাও, মেয়ে মা হতে চলেছে তাই তার খেয়াল রাখো। আর মিমির স্বামী যেমনই হোক বয়সে, সে তো তার স্বামী তাই না, তাই তাদের খেয়াল রাখো। তো রাতে মিমির মা বাবা বসে ভানুর ব্যাপারে কথা বলে। মিমির মা বলে আচ্ছা মিমি সিঁদুর কেন পরে না? মিমির বাবা তখন বলে হয়তো এত বয়স্ক লোক দেখে ইচ্ছে করে না। যাক তো ভানু, তোমার কি ঘর বাড়ি আছে নাকি এখানেই ঘর জামাই হয়ে থাকার মতলব? ভানু তখন বলে সবই তো উপরওয়ালার ইচ্ছা। যাক তো তারপর ভানু মিমিকে বলে আরে আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন আপনি? দিল্লিতে আমার ঘর সংসার আছে, আমি বিবাহিত, এসব আমার পরিবার জানলে কত ঝামেলা হবে বুঝতে পারছেন? মিমি তখন রেগে গিয়ে ভানুর উপর জিনিসপত্র ছুটতে থাকে আর বলতে থাকে আমি ফাঁসিয়েছি নাকি তুই আমাকে বিপদে ফেলেছিস? তুই আমাকে বলেছিলি মিমিজি মাত্র তো 9 মাসের ব্যাপার, প্লিজ করে দিন, তারপর আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এরা অনেক ভালো মানুষ, এই তোর ভালো মানুষদের নমুনা। আমাকে প্রেগনেন্ট করে পালিয়ে গেল, এখন যখন এই বাচ্চা হবে তখন তুই এই বাচ্চা রাখবি, আমি রাখবো না একে, আমার জীবন খারাপ করে দিল। শ্যামা তখন বলে তুই মুম্বাই চলে যা, আমি এই বাচ্চা রাখবো। মিমি তখন বলে আচ্ছা আর লোকেদের কি বলবি? শ্যামা বলে যখন আমার স্বামী 3 বার তালাক বলেছিল তখন কোথায় ছিল এই লোকজন? তাহলে এখন আমি তাদেরকে কেন কিছু উত্তর দিব? তুই চিন্তা করিস না, আমি সব সামলে নিব। তো পরদিনই হঠাৎ মিমির পেইন শুরু হয়ে যায়, তাই হসপিটালে যাবে বলে তাকে নিয়ে সবাই বেরিয়ে পড়ে। মিমি তো মানা করছিল যেতে, কারণ তারা হসপিটালে গেলে সত্যিটা জেনে যাবে। তবে তার মা বলে অনেক হয়েছে তোর কাহিনী, তোকে আর একা ছাড়বো না। এবার তো মিমিকে নিয়ে তারা হসপিটালে আসে। ডাক্তার তখন জিজ্ঞেস করে মা কোথায়? মিমির বাবা অবাক হয়ে বলে মা কোথায় মানে? বাচ্চা মিমির পেটে যখন, তখন মা তো মিমি। ডাক্তার বলে আরে ও তো সারোগেট। মিমির মা তো এসবের কিছুই বোঝে না, তাই অবাক হয়ে জিজ্ঞেস করে সারোগেট কি? ও তো মিমি। মিমি তুই কি নিজের নামও বদলে নিয়েছিস? ডাক্তার তখন সত্যিটা বলতেই যাবে যে সারোগেট মানে কি, কিন্তু তখনই মিমি তার পেইন হচ্ছে বলে চিৎকার করে ওঠে। তাই ডাক্তারও তখন দ্রুত মিমির চেক আপ করে বলে ফলস পেইন ছিল, প্রেগনেন্সিতে এটা স্বাভাবিক। তো সামার জন কোথায়? মিমি বলে পালিয়ে গেছে, কারণ আপনি বলেছেন বাচ্চার মধ্যে প্রবলেম আছে। ডাক্তারের তো এটা শুনে খুবই খারাপ লাগে আর বলতে থাকে ইস এরা এরকম কেন করে? মিমি বলে কেন, আগেও করেছে এমন কেউ? ডাক্তার বলে হ্যাঁ, গত কিছু বছর অনেকগুলো কেসে মা বাবা বাচ্চা নিতে মানা করে দিয়েছে, বিশেষ করে বিদেশি মা বাবারা এরকম করেছে। তো এরকম কেসগুলোতে সারোগেট মাদাররা বাচ্চা অ্যাবর্টই করে ফেলেছে। মিমি এসব শুনে বলে আমি কি ফিল করেছি জানেন ডাক্তার? এই বাচ্চা কিন্তু পেটের ভেতরেও জীবিত থাকে, হাত পা চালায়, নড়াচড়া করে, মায়ের মাধ্যমে খায়ও। তাহলে এই একই বাচ্চাকে পেটের বাইরে আসার পর তাকে হত্যা করা অপরাধ, অন্যায়, কিন্তু পেটের ভেতরে মারা এত স্বাভাবিক কেন? তাদের জীবন তো একই থাকে তাই না? তাহলে তফাৎ শুধু পেটের ভেতরে আর বাইরের। এরকম কেন হয়? তাকে পেটের মধ্যে থাকাকালীনই কেন আপন করতে পারে না মানুষ? সে যেমনই হোক বাচ্চা তো বাচ্চাই হয় তাই না? ডাক্তার তখন মিমির কথার কোনোই উত্তর দিতে পারে না।
তো তারপরই বাড়ি আসার পর মিমির বেবির জন্য অনুষ্ঠান রাখা হয়। মানুষজন এসে নাচ গান করে আর মিমিকে আশীর্বাদও দেয়। মিমির দিন যত যাচ্ছিল সে ততই ডিপ্রেসড হচ্ছিল। আয়নায় নিজেকে নিজে সাজানোর চেষ্টাও করে সে, আর পাগলামি করতে থাকে। মানে সে একরকম রিগ্রেট ফিল করছিল, কারণ সে যা করেছে হয়তো খুব বড় ভুল করেছে। এবার এভাবেই দিন কাটতে থাকে তার। তবে আগের মতনই শামা এবং ভানু তার পাশেই আছে, তার অনেক অনেক খেয়াল রাখছে তারা। মিমির বাবা মাও খুব এক্সাইটেড মিমির বাচ্চা নিয়ে। তো রাতে মিমি ভানুকে বলে, আচ্ছা তুমি কেন আমার পাশে এখনো আছো? তুমি তো চাইলেই আমাকে না বলে পালিয়ে যেতে পারতে। আমি দিল্লি তো যেতে পারতাম না, আর দিল্লি গেলেও তুমি আমার মুখের উপর মিথ্যা বলতে পারতে যে তুমি আমাকে চেনোই না। তার উপর এই বাচ্চাও তো তোমার না, তাহলে তুমি এখানে থেকে এত কিছু সহ্য কেন করছো? ভানু তখন বলে, আমি ড্রাইভার তো, আর আমাদের ড্রাইভারদের একটা রুলস আছে, যদি একবার প্যাসেঞ্জারকে গাড়িতে তোলে তাহলে তার মঞ্জিল পর্যন্ত তাকে পৌঁছেই দেয়, তার আগে মাঝপথে তাকে ছাড়ে না। হ্যাঁ, মাঝে মাঝে রাস্তায় অনেক অসুবিধা হতে পারে, কিন্তু তার মানে এটা না যে আপন মানুষদেরকে ছেড়ে দিব। অর্থাৎ বোঝা যায় সে যখন মিমির দায়িত্ব নিয়েছে তাই সে দায়িত্ব পুরোপুরি পালন করেই ছাড়বে। আর তার জন্যই যেহেতু মিমির এই অবস্থা, তাই সে মিমির জন্য তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। যাক, তো এরপরই সে মিমিকে বলে, আর একটা কথা, যদি রাতে হঠাৎ পেইন হয় তাহলে এই বোতলটা ছুঁড়ে মেরো আমাকে, তাও জোরে চিৎকার করো না প্লিজ, কারণ আমি ভয় পাই, হার্টে পেইন শুরু হয়। মিমি তখন হেসে দেয়, বলে আচ্ছা ঠিক আছে, চিৎকার করব না। তবে ঠিক তারপরই মিমির লেবার পেইন শুরু হয়, তাই তাকে নিয়ে আসা হয় সরকারি একটা হসপিটালে। সেখানে অনেকক্ষণ মিমি কষ্ট করে নর্মাল ডেলিভারি করে, আর দেখা যায় তার একটা সুস্থ সবল ছেলে বাচ্চা হয়েছে। শামা তখন ডাক্তারকে জিজ্ঞেস করে, বাচ্চা কি সুস্থ? ডাক্তার বলে হ্যাঁ, কিন্তু কেন? শামা বলে না, জয়পুরে টেস্ট করেছিলাম, সেখানে বলল বাচ্চার সমস্যা আছে। ডাক্তার তখন জানায়, আসলে এই টেস্ট সবসময় সঠিক হয় না, অনেক সময় টেস্টে সমস্যা দেখালেও আসলে বাচ্চা সুস্থ থাকে। আর লাকিলি মিমির বাচ্চা একেবারে ফিট আছে। মিমির মা বাবা তো অনেক খুশি, ভানুও খুশি হয় বাচ্চা সুস্থ শুনে। তো এরপরে মিমি প্রথমবার তার বাচ্চাকে কোলে তুলে নেয়, আর এবার সে তার মাতৃত্বের ফিল পায়। মিমির চোখ বেয়ে পানি পড়তে থাকে যখন তার বাচ্চা প্রথম তার আঙুল জাপটে ধরে। হয়তোবা এখন আর মিমির রিগ্রেট ফিল হচ্ছে না এই বাচ্চা রাখার সিদ্ধান্ত নিয়ে। তো কিছুক্ষণ পরই সবাই আসে মিমির বাচ্চা দেখতে। তবে তারা একটাই কথা ভাবছিল, এত ফর্সা ছেলে কিভাবে হলো, কারণ ভানু তো এরকম না, আর মিমিও এতটা না, একেবারে বিদেশি বাচ্চার মতো কেন লাগছে। কিন্তু তারপরও মিমির মা বাবা এইসব কথা চিন্তা করা ছেড়ে দেয়। আর মিমিকে তার মা বলে, আমাদের এত সুন্দর নাতি দিয়েছিস বলে তোর সব অন্যায় মাফ করে দিলাম। এরপর সবাই মিলে একসাথে সেখানে একটা ফটো তুলে নেয়। পরে মিমিকে হসপিটাল থেকে বাড়ি আনা হয়, আর তখন দেখা যায় তার পেছনেই পড়ে যায় সবাই। সব বাচ্চারা বলছিল মিমি দিদির তো অনেক ফর্সা ছেলে হয়েছে। আশেপাশের এলাকার সবাই এই কথাটা নিয়ে বেশ মাতামাতি করছিল। তারা ভাবছিল মিমি আলাদাভাবে কি এমন করেছে যে তার এত ভালো আর ফর্সা ছেলে হলো। তো মিমির দাদি যখন মিমির ছেলেকে দেখে তখন সে ভানুর দিকে তাকায় আর বলে, আরে বাহ, উপরওয়ালার কুদরত দেখো, গোবরের মধ্যে পদ্ম ফুল হয়ে গেল। ভানু ভাবে, ইস, আর কত যে অপমান হতে হবে, বেচারা তো কিছু বলতেও পারে না। তো এরপরে মিমিকে ভেতরে আনা হয়। তার মা মিমিকে সব বুঝিয়ে বলে যে কিভাবে সে কি করবে এই বাচ্চার সাথে। মিমি তখন তার ছেলেকে কোলে নিয়ে বসে থাকে। সেই সময় শামা বলে, কেমন ফিল হচ্ছে তোর? মিমি বলে, জানি না রে, তবে একটা অদ্ভুত ফিল হচ্ছে, কখনো ভাবিনি এরকম ফিল হবে। শামা তখন বলে, আমরা যা ভাবি তা জীবন হয় না, বরং আমাদের সাথে যা থাকে তাই জীবন। আমিও ভাবিনি মা এত জলদি মারা যাবে, বাবা সংসার থেকে মুখ ফিরিয়ে নিবে, আর যার সাথে বিয়ে হবে সে এত খারাপ মানুষ হবে। কিন্তু এখন হয়ে গিয়েছে এইসব, তো কি করব? তাও তো জীবনে এগিয়ে যেতে হবে, তাই না? মিমি বলে, হ্যাঁ তুই হয়তো ঠিকই বলছিস। অন্যদিকে ভানুর তো পেছনেই পড়ে গিয়েছে লোকজন। তাকে সবাই জিজ্ঞেস করে, ভাই কি খেয়েছো যে এরকম বাচ্চা হয়েছে? ভানু তাই আজ একজনকে বলে দেয়, আমি লাল মাটি খেয়েছি। আর একটা কথা, যদি ছাগলের সাদা দাড়ি খাও তাহলে আরোই কনফার্ম এইরকম বাচ্চা হবে। কাউকে আবার বলে দিও না যে আমি এই সিক্রেটটা বলেছি। তো তখনই ভানুকে কল করে তার স্ত্রী রেখা। রেখা বলে, কি হলো, বাড়ি আসার ইচ্ছে নেই নাকি? কতদিন হয়েছে? ভানু তখন বলে, আরে আমি বলেছি তো কাজে ব্যস্ত, তাছাড়া কিছুদিন আগে আসলাম না। রেখা বলে, এটাকে আশা বলে? তোমার মাও তোমাকে খুব মনে করছে। ভানু তখন বলে, দেখো, মানুষ মুম্বাই এসে 4 বছর পরে বাড়ি ফিরে, আর আমি তো মাঝে মাঝেই যাই, তাহলে আর কি চাই তোমার? কাজটা শেষ হতে দিবে তো? এটা শুনেই তো রেখা রেগে যায় আর বলে, আর আসতে হবে না, ওখানেই একেবারে থেকে যাও। তো রেখা কল কাটার পরই তার শাশুড়িকে বলে যে এতদিন ধরে বাড়ি আসছে না, নিশ্চিত কিছু গরমিল আছে, আমাকে গিয়ে একবার খোঁজ করতে হবে। তো দেখা যায় এরপর সত্যি সত্যি রেখা মুম্বাই চলে আসে।
আর সেখানের লোকদের ভানুর ছবি দেখায়। ভানুকে দেখেই তো একটা ছেলে বলে, আরে ওনাকে তো সবাই চেনে, ওনার মতো ভাগ্য কয়জনের আছে? রেখা তখন অবাক হয়ে বলে, আপনি কিভাবে চিনেন তাকে? ছেলেটা জানায়, আরে উনি তো আমাদের মিমির স্বামী ভানু। রেখা তো এটা শুনেই রেগে যায় আর এক থাপ্পড় দিয়ে বলে, কিসের মিমি? সে হচ্ছে রেখার স্বামী। তো রেখা এরপর সোজা চলে আসে মিমির বাড়ি। মিমিকে তো রেখা দেখেই বলে, আরে তুমি কি দেখে ভানুকে বিয়ে করলে? তোমার মতো অল্প বয়সী মেয়ে তো যে কোনো ছেলেই পেত, কেন আমার জীবন খারাপ করলে তুমি? মিমি তখন অবাক হয়ে বলে, কি বলছো? ভুল বাড়িতে এসেছো হয়তো। রেখা বলে, না, আমি আজ তাকে ছাড়বো না। ভানু তো তখন তার স্ত্রীকে দেখে লুকানোর চেষ্টা করে, কিন্তু রেখা তাকে ধরে বলে, তুমি কিভাবে এই মেয়ের জন্য নিজের স্ত্রীকে ধোকা দিলে? মিমির মাও তখন অবাক হয়ে বলে, কে স্ত্রী? কিসের স্ত্রী? রেখা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তার স্ত্রী। মিমির দাদি তখন এসে বলতে থাকে, আরে এই সব কি হচ্ছে? এটা আবার কোন নাটক শুরু হলো? মিমির বাবাও বলে, কি রে, কি বলছে এই মহিলা? সে ভানুর স্ত্রী? আরে আর কত রহস্য খোলা বাকি আছে তোর ফিল্মের মিমি। তো তারপরই ভানুর মা তাকে বলে, কি রে, তুই তোর স্ত্রীকে ভুলে এই মেয়েকে বিয়ে করলি? এখন তোর বুড়ো মাকেও ভুলে গেলি নাকি মনে আছে? ভানু তখন মিমির দিকে তাকায় যে সে এখন কি করবে। মিমি তখন তাকে কিছু বলতে মানা করে। মিমির বাবা তখন বলে, আরে তুই বিবাহিত হয়েও আমার মেয়েকে বিয়ে করে বাচ্চাও করে নিলি, লজ্জা করলো না? রেখার তো তখন আরো মাথা খারাপ হয়ে যায় বাচ্চার কথা শুনে। ভানুর মা বলে, রেখা এই জন্য তোকে ছেড়েছে বুঝলি, কারণ তুই তো তাকে বাচ্চা দিতে পারিসনি, সেই জন্য এই মেয়ের সাথে বিয়ে করেছে। রেখা তখন গিয়ে বাচ্চা দেখে আর বলতে থাকে, এটা কার বাচ্চা? মিমি বলে, কেন আমার? রেখা তখন বলে, বাবাকে। রেখার এক ভাই বলে, আর কার? তোমার স্বামী। রেখা তখন তাকে এক থাপ্পড় দিয়ে যায় ভানুকে ধরতে। ভানুর মাও এসে বাচ্চাকে দেখে একেবারেই শকড যে তার ছেলের ঘরে এত সুন্দর বাচ্চা কিভাবে হলো। ভানু তখন বলতে থাকে, আরে মিমিজি, সত্যি বলে দিন, না হলে এরা হয় আমাকে মারবে, না হয় নিজেরা মরবে। রেখা তো রেগে মেগে বলে, এদিকে আসো, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। তাকে কত সুন্দর বাচ্চা দিলে, আর আমাকে এত বছর ধরে শুধু আশাই দিয়ে গেলে, আমি তোমাকে ছাড়বো না। মিমি তো তখন এত ভেজাল দেখে এবার বাধ্য হয়ে সত্যিটা বলে আর সবাইকে জানিয়ে দেয়, এই বাচ্চার বাবা ভানু নয়, আর না আমার সাথে তার বিয়ে হয়েছে। এ কথায় মিমির মা বাবার অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। তার বাবা বলে, কি মানে এর? বিয়ে হয়নি মানে কি? মিমির মা বলতে থাকে, মেয়ে কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যামা, তুই কিছু বল। শ্যামা তখন বলে, আসলে একটা আমেরিকান দম্পতি এসেছিল, তারা মিমিকে দেখে পছন্দ করে বলে তাদের বাচ্চা যেন মিমি জন্ম দেয়, আর তার বদলে তারা মিমিকে টাকাও দেবে। ভানু তখন বলে, হ্যাঁ। তারপর বাচ্চা দিয়ে তারা পালিয়ে যায়। ভানুর মা এসব শুনে বলে, বাচ্চা দিয়ে চলে গেছে মানে? কিছু তো করেছে তাই না? ভানু বলে, আরে মা, কিছু করেনি, এটা নতুন টেকনোলজি। এখানে বাচ্চা ছিল তাদের আর পেট ছিল মিমির। মিমি শুধু 9 মাস রেখে বাচ্চা জন্ম দিয়েছে, এখানে এর বেশি মিমির সাথে তারা কিছুই করেনি। মিমির বাবার তো এসব শুনে মাথায় ঘুরে যায়, সে তো কিছুই বুঝতে পারে না যে ভানু কি বলছে। তবে মিমির মা ইমোশনাল হয়ে যায় আর বলে, মিমি, বাচ্চা তো তুই জন্ম দিয়েছিস না? তুই 9 মাস পেটে ধরেছিস তাই না? তাহলে এই বাচ্চার মা তো তুই? হ্যাঁ। মিমি বলে, হ্যাঁ মা, এই বাচ্চার মা আমি, আর সে আমাদের রাজ, তোমার নাতি। তো এবার তো মিমি আর তার সম্পূর্ণ ফ্যামিলি রাজকে মিমির বাচ্চার মতো করেই মেনে নেয়। তারা তাকে ধীরে ধীরে বড় করতে শুরু করে, খুব আদর যত্ন করে। রেখাও তো ভিডিও কলে রাজকে দেখে অনেক আদর দেয়, আর ভানু তো আগের মতনই আসে যায় আর সবসময় মিমির পাশে থাকে। রাজ এখন আরো বড় হয়েছে, সে এখন স্কুলে যায়। তো আজ রাতে রাজ মিমিকে বলে, জানো মিমি, আমাকে স্কুলে সবাই বলছিল আমি নাকি সাদা ভূত। আমি হেঁটে যাই যখন, সবাই চিৎকার করে বলে, দেখ দেখ, সাদা ভূত যাচ্ছে। আচ্ছা মিমি, আমি এরকম সবার থেকে আলাদা কেন? মিমি তখন বলে, তুই সবার থেকে আলাদা কারণ তুই তো বাকিদের মতো জমিন থেকে আসিসনি। রাজ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কোথা থেকে এসেছি? মিমি বলে, তুই তো আকাশ থেকে এসেছিস। ওই যে আকাশে তারা আছে না, তুই মিমির কাছে এরকমই একটা তারা ছিলি। তারপর একটা সুন্দর পরী এসে আমাকে বলল, এই তারাটা তোমার, আর এর খুব খেয়াল রাখবে, কারণ সে খুব বেশি দুষ্টু হবে এবং অনেক বেশি চকলেট খাবে। এসব শুনে তো রাজ হেসে দেয় আর বলে, আহা মিমি, আমি তো এরকম ভাবিনি। তো দেখা যায় মিমি রাজের সাথে খুব খুশি ছিল। রাজই এখন তার দুনিয়া হয়ে গেছে। সে তো রাজকে নিয়েই ডান্স করতে চলে যায়। রাজও তার সাথে ডান্স করে খুব খুশি হয়। এইভাবেই হাসি খুশিতে মিমির সাথে রাজের দিন কাটতে থাকে আর কেটে যায় আরো 4-4টা বছর। আজ রাজ আর মিমি যখন স্কুল থেকে আসছিল তখনই রাজ বলে, মিমি, আমার নাম রাজ কেন? মিমি তখন বলে, কারণ সব ফিল্মের হিরোদের নাম রাজ হয়, আর আমার ফিল্মের হিরো তো তুই, এজন্যই তোর নাম রাজ। রাজ তখন আরো বলতে থাকে, তো এই গল্পের হিরোইনকে? মিমি বলে, কেন আমি? রাজ বলে, তুমি কেন? মিমি তখন হেসে দেয় আর বলে, বাহ,
আমি মশাইয়ের জন্য হিরোইন হলাম না, আর সে এখন তার জীবনের হিরোইনও করতে চাইছে না আমাকে। যাক, তো এরপরই রাজ মিমির আগে দৌড়ে ঘরে চলে আসে। এসেই দেখে সেখানে বসে আছে সামার এবং জন। রাজ তো তাদেরকে দেখেই বলে, নানি এরা কারা? সামার তো তার বাচ্চাকে দেখে ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে কাঁদতে তার হাত টাচ করে। ঠিক তখনই সেখানে মিমি চলে আসে আর রেগে মেগে রাজকে সরিয়ে ফেলে আর তাকে ভেতরে পাঠিয়ে দেয়। সামার তখন মিমিকে বলে, আম সরি মিমি, আমি সত্যিই সরি বলছি, আমি অনেক খুশি হয়েছি আমার বাচ্চাকে দেখে। মিমি বলে, তোমার বাচ্চা? মিমির মা তখন বলে, মিমি এই মহিলা কি বলছে? রাজ তাদের বাচ্চা মানে? মিমি তখন বলে, দেখো সামার, তোমাদের লজ্জা করলো না এইসব বলতে? 4 বছর পর কেন মনে হলো তোমাদের একটা বাচ্চা আছে? 4 বছর আগে কেন বলেছিলে তাকে মেরে ফেলতে? কেন তাকে ছেড়ে পালিয়েছিলে? জন তখন বলে, মিমি আমরা তো সরি বলছি, প্লিজ বোঝার চেষ্টা করো। মিমি তখন বলে, আমি এই সরি দিয়ে এখন কি করব? সামার বলতে থাকে, মিমি আমরা ফিরে যাওয়ার পর কখনো আর চেষ্টা করিনি সারোগেসি করতে। আমরা তখন খুব বেশি ডিস্টার্ব ছিলাম, অনেক চেষ্টা করেছি হ্যাপি থাকার, কিন্তু পারিনি, বিশ্বাস করো। তবে একদিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একজন ইন্ডিয়ান মায়ের সাথে ডান্স করছে একটা ফুটফুটে সাদা বাচ্চা। তখনই আমরা রিয়েলাইজ করেছি এই মা তুমি ছিলে। মিমি বলে, রাইট, আমি তার মা, তুমি নও। তোমরা তাকে ছেড়ে পালিয়েছিলে কারণ ভেবেছিলে বাচ্চার মধ্যে কোনো খুঁত আছে, কিন্তু না, খুঁত তো আসলে তোমাদের চিন্তা শক্তিতে ছিল। তাই তো নিজের বাচ্চাকে অন্য কারো পেটে জীবিত রেখে পালিয়ে গেলে। একবারও ভাবলে না কি হবে আমার, কি করব আমি, আর কি হবে ওই বাচ্চাটার? না না, তোমরা তো বলেছিলে বাচ্চাকে অ্যাবর্ট করতে, তাই না? আর এখন হঠাৎ করে 4 বছর পর তোমাদের মমতা জেগে উঠেছে। বাহ, তোমরা নিজেদেরকে রাজের মা বাবা ভাবছো কি করে? তোমরা তার মা বাবা নও, আমি রাজের মা বাবা। আমি তাকে জন্ম দিয়েছি, তাকে বড় করেছি, বুঝলে? এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে। সামার বলে, মিমি এটা আমাদের বাচ্চা। মিমি তখন বলে, ভাববেও না তার কথা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সামারের পর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাতের পর মিমিকে রাজ একটা ড্রয়িং দেখায়। সেখানে সে বলে, মিমি এটা আমাদের বাড়ি, এটা হচ্ছ তুমি, এটা আমি, এটা বানু, এটা শামা মাসি, আর এরা নানা নানি, আর এই সব মিলিয়ে হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি। মিমি তো তখন চুপ করে থাকে। তাই রাজ তাকে জিজ্ঞেস করে, কি হলো মিমি, আমার ড্রয়িং ভালো লাগেনি? মিমি বলে, না না, খুব ভালো হয়েছে তো। রাজ তখন জিজ্ঞেস করে, তাহলে তোমার মন খারাপ কেন? মিমি বলে, তুই কখনো মিমিকে ছেড়ে যাবি না তো? রাজ তখন মিমিকে জড়িয়ে ধরে আর বলে, না, কখনো যাব না। তো পরদিনই মিমিকে ভানু বলে, এভাবে কিভাবে আসলো এরা? আর বললেই কি বাচ্চা পেয়ে যাবে নাকি? শামাও বলে, তুই মহিলাকে থাপ্পড় দিলি না কেন? কত বড় লজ্জাহীন একটা মহিলা, এত কাহিনী করে গিয়েছিল, আবার এসে বলছে বাচ্চা চাই। ভানু তখন বলে, দেখো ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পুলিশকে বলবো আমরা। ঠিক তখনই সেখানে সামার আর জন আবারও চলে আসে। সামার বলে, মিমি আমি রাজের জন্য কিছু টয়েজ এনেছি, আমি নিজে পছন্দ করে এনেছি ইউএসএ থেকে। মিমি বলে, না লাগবে না এসব, তোমরা আবার কেন এসেছো? সামার বলতে থাকে, মিমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমরা অনেক কিছু ফেস করেছি। মিমি বলে, হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি। সামার তখন তাকে আরো বলে, মিমি দেখো রাজ আমাদের শেষ আশা, তুমি চাইলেই দ্বিতীয়বার মা হতে পারবে, কিন্তু আমি তো চাইলেই পারবো না। আর মিমি বিশ্বাস করো, রাজ আমাদের সাথে হ্যাপি থাকবে। আর তুমি সারোগেট হয়েছিলেই তো নিজের ফিউচারের জন্য, তাই না? কিন্তু রাজের ফিউচারের জন্য কি করবে মিমি? ভেবে দেখো, আমরা রাজকে একটা বেস্ট ফিউচার দিব, তার কিছু কমতি থাকবে না। তখনই সেখানে রাজ আসে আর জন তো রাজকে দেখে বলে, হাই, আমি শুনেছি তোমার নাম রাজ আর আমার নাম জন, আর ও হচ্ছে সামার। সামার তো আবারও রাজকে দেখে কেঁদে ফেলে। রাজ তখন খেলনা দেখে বলে, এতগুলো খেলনা কার? সামার বলে, এই সব তোমার, তুমি দেখবে 1 মিনিট। এরপরই সামার সব খেলনা রাজকে দেখায়। রাজ বলে, ওয়াও, রিমোটওয়ালা খেলনা, আমার তো খুব পছন্দ। আচ্ছা আন্টি, তুমিই সেই সাদা পরি তাই না, যে আমাকে মিমির কাছে দিয়ে গিয়েছিল? সামার তো এই কথায় রাজকে জড়িয়ে ধরে আর খুবই ইমোশনাল হয়ে পড়ে। মিমি তখন রাজকে বলে, রাজ চলো তো, স্কুলে যেতে হবে। রাজ তখন মিমির হাত ছাড়িয়ে বলে, না মিমি, আজ স্কুল অফ, আমি খেলবো। স্বাভাবিকভাবেই একটা বাচ্চা এত খেলনা দেখলে তো খেলতেই চাইবে, তাই না? রাজও ঠিক তাই করে। সামার তখন বলে, প্লিজ মিমি, তাকে খেলতে দাও। রাজ তখন বলতে থাকে, পরি আন্টি, এটা তো থেমে গেছে। সামার বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। এরপরই সামার আর রাজ খেলতে যায়। তখন জন বলে, মিমি আমি সত্যি বলছি, গত 4 বছরে এই প্রথম আমি সামারকে এত হ্যাপি দেখছি। ভানু তখন বলে, অনেক হয়েছে, রাজ আপনাদের ছেলে নয়, সে মিমির ছেলে। জন বলে, না, রাজ আমাদেরই ছেলে। ও যে দেখো সামার আর রাজকে দেখে কি মনে হচ্ছে? রাজ কি সত্যি এখানে থাকার মতো? না, সে আমাদের সাথে থাকার জন্যই জন্ম নিয়েছে। আর তোমরা হয়তো জানো না
সামার তো আত্মহনন করারও চেষ্টা করেছিল। আমি তাকে মরতে মরতে বাঁচিয়েছি, তাই আমি আমার স্ত্রীকে আবারও সেই কন্ডিশনে দেখতে পারবো না। তাই আমার স্ত্রীর খুশির জন্য আমি যে কোনো পথে যেতে পারি। তাই ভালো করে বলছি, রাজকে ফিরিয়ে দাও, না হলে আমি আইনগত ব্যবস্থা নিব। তো এরপরে মিমি দেখে তারা তিনজনই কত হ্যাপিলি খেলছে। তার এটা দেখে একটু খারাপও লাগে। পরে রাজকে বাই বলে আজকের মতন সামার আর জন চলে যায়। তখন একটা বাইক রাজের পাশে এসে থামে। মিমি এটা দেখে তাকে গিয়ে তো বেশ মারধর করে আর বলতে থাকে, এই দেখে চলতে পারিস না? যদি আমার রাজের কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? তাকে ছাড়া আমি বাঁচতাম কিভাবে? রাজের প্রতি মিমিকে এত প্রোটেক্টিভ দেখে বেশ অবাক হয় সামার এবং জন। তো এরপরই সামার আর জনকে ভানু বলে, আমার খারাপ লেগেছে এটা জেনে যে আপনি আত্মহনন করতে চেয়েছিলেন, কিন্তু সামার ম্যাডাম কখনো কখনো মরে যাওয়া সহজ হয় কিন্তু বেঁচে থাকা কঠিন। আপনারা যখন মিমিকে ছেড়ে গিয়েছিলেন তখন সে একা লড়াই করেছে, নিজের পরিবারের সাথে, সমাজের সাথে, নিজের স্বপ্নের সাথেও। মিমি লড়াই করে নিজেকে আর রাজকে বাঁচিয়ে রেখেছে। আপনি তো জানেন সে সবসময় চাইতো হিরোইন হতে। তার এই একটাই স্বপ্ন ছিল। এই পুরো এলাকার সবচেয়ে সুন্দর এবং ভালো ডান্সার ছিল মিমি, কিন্তু রাজের জন্মের পর মিমি সেই স্বপ্নকে পুটলি করে মরুভূমিতে ফেলে দিয়েছে। এখন আপনারা এসে বলছেন বাচ্চা ফেরত চান, না হলে লিগ্যাল অ্যাকশন নেবেন। তবে আপনারা ভাববেন না মিমি একা না, আমরা সবাই তার পাশে আছি। তাই যে আদালতে যাওয়ার চলে যান, আমরা সবাই মিলে একসাথে লড়ব। তো এরপরে মিমি ঘরে এসে তার মাকে জড়িয়ে অনেক কান্না করতে থাকে। রাতে শামাকে সে বলে, পরি ফিরে এসেছে নিজের তারাকে ফিরিয়ে নিতে। এখন আমি পরির সাথে কিভাবে লড়বো শামা? ওইদিকে দেখা যায় সামার রাজ এবং মিমির ডান্স ভিডিওটা দেখে কাঁদতে থাকে। আর মিমি তো রাজকে বুকে নিয়ে ভাবছিল রাজ কত হাসছিল সামার আর জনের সাথে। তাহলে তার কি উচিত রাজকে নিজের আসল বাবা মায়ের হাতে তুলে দেয়া? তো পরদিনই উকিলের সাথে কথা বলে ভানু আর মিমি। উকিল বলে, কোর্টে লড়তে পারবো আমরা, কিন্তু যেটা মুশকিল, কারণ লিগাল মাদার অ্যান্ড ফাদার তো তারা। মিমি তো রাজের সাথে কোনো সম্পর্ক নেই, তাই বাকি টাকা তারা ফেরত দিলে তোমাকেও রাজকে দিতে হবে। আর এই কেস লড়তে অনেক টাকা লাগবে, সেই সাথে সবসময় রাজকে নিয়ে কোর্টেও আসতে হবে। তো মিমির মা বাবা বলে, চিন্তা করিস না, কিছুই হবে না। ভানু বলে, টাকা লাগলেও আমি গাড়ি বিক্রি করে দিব, তাও লড়বো। মিমির বাবা তখন বলে, হ্যাঁ, আমাদের এই ঘর তো এমনিতেই পুরনো, আর এত বড় বাড়ি দিয়ে আমরা কি করব, তাই আমরা এটা বিক্রি করে দিব। মিমি তখন বলে, বাবা, রাজ আমেরিকা ফিরবে, তার যাওয়া উচিত। তার বাবা মা এটা শুনে অবাক হয় আর বলে, কি বলছিস? মিমি বলে, রাজ তো আমার বাচ্চা না। মিমির মা তখন বলে, কি বলছিস তুই জানিস? মিমি বলে, হ্যাঁ মা, জানি। আমি তো এই বাচ্চা কখনো চাইনি, আমি তো হিরোইন হতে চেয়েছিলাম, তাই টাকার জন্য মা হই। আসলে মা তো হতে চাইছিল সামার, তাই সামারের কাছে রাজের যাওয়া উচিত। মিমির বাবা তখন বলে, আর আমার খুশি, আমার যে খুশি রাজকে ঘিরে, সেটার কি হবে? রাজ এই ঘরের প্রাণ মিমি, সে আমাদের নাতি। ভানু তখন বলে, আমার স্ত্রী তো বলে ভালো হয়েছে আমাদের কোনো সন্তান নেই, না হলে রাজের ভালোবাসা ভাগ হয়ে যেত। আরে মাস যায় না আমরা পাগলের মতো আসি রাজকে দেখতে, আর তুমি বলছো সে তোমার কিচ্ছু না, আমাদের কিচ্ছু না। এখন যাই হয়ে যাক, আমরা কোর্টে লড়বো। মিমি তখন বলে, কি প্রমাণ করতে লড়বো আমরা যে রাজ সামার আর জনের বাচ্চা না? আরে কোর্টে রাজকে তাদের সাথে দেখেই বুঝতে পারবে যে সে তাদের ছেলে। তার উপর রাজকে কোর্টে নিয়ে হাজারটা প্রশ্ন করবে, কি বলবে ওই ছোট্ট বাচ্চাটা? আমি চাই না রাজ এইসব দেখুক। তো তখন তার বাবা বলে, মিমি, সব সিদ্ধান্ত ভুল নিয়েছিস জীবনে, কিন্তু এটা নিস না। মিমি তখন তার বাবাকে বলে, সত্য এটাই, রাজ সামারের ছেলে, আর আমাদের খুশির জন্য একজন মায়ের থেকে আমরা তার বাচ্চাকে আলাদা করতে পারি না, তাই তাকে যেতে দাও প্লিজ। তো এরপর থেকে মিমি কান্না করতে থাকে। মিমির মা তো রাজকে নিয়ে অনেক কান্না করে। ভানু তার স্ত্রীকে কল করে কাঁদে, আর শামা তো রাজের ছবি দেখে কাঁদে। তো তারা সবাই রাজকে নিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। পরদিনই অনেক কষ্ট করে রাজকে বুঝিয়ে বলে মিমি সামারদের সাথে যাওয়ার জন্য। রাজ তখন বলে, মিমি, তুমি আমাদের সাথে প্লেনে আসছো না কেন? মিমি বলে, আসলে আমার তো শো আছে, সেটা শেষ করেই তোর কাছে ছুটে চলে আসবো, আর ততক্ষণ তোকে কি করতে হবে মনে আছে তো? রাজ বলে, হ্যাঁ, সামার আন্টি আর জন আঙ্কেলের সব কথা ভদ্র বাচ্চার মতো শুনতে হবে। তো এরপরে মিমিরা সবাই মিলে রাজকে নিয়ে আসে সামারের কাছে, তাকে দিয়ে দিবে বলে। তখনই সামার বলে, মিমি, আমরা ফিরে যাচ্ছি, রাজ তোমার ছেলে মিমি, আর আমার মেয়ে তো ওইখানে। তারপরে জন একটা তারা নামের মেয়েকে নিয়ে আসে। সে বলে, আমরা যখন যাচ্ছিলাম তখন তারাকে এতিমখানার গেটে কাঁদতে দেখি। তারার একটা বাড়ির দরকার ছিল, আর আমাদের একটা বাচ্চার। তারাকে দেখেই মনে হচ্ছিল সে আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আমরা তাকে দত্তক নিয়েছি। আর মিমি, তোমার থেকে রাজকে কেড়ে নিয়ে আমরা কিভাবে হ্যাপি থাকতাম? আর রাজ, সে কি পারতো তোমাকে ছাড়া থাকতে? এটা অসম্ভব মিমি। আর আমি তোমার থেকে একটা বিষয় রিয়েলাইজ করেছি, মা বাবা হতে হলে এটা জরুরি না যে তাকে জন্ম দিতে হবে।
বা তার আসল মা বাবা হতে হবে। সেটা তুমি প্রমাণ করেছো মিমি, আর আমি চেষ্টা করব রাজের মতো তারাকে ভালোবাসা আর আদর স্নেহ দিতে। মিমি এরপর সামারকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে, সামারও তাকে থ্যাঙ্কস জানায়। তারপর মিমি রাজকে বলে তারাকে হাই বলো। রাজও তখন তারাকে হাই বলে। কিছুক্ষণ পরই রাজ বলে, মিমি আমি প্লেনে বসতে চাই। ভানু তখন বলে, তুই মামার গাড়িতে বসে সিট বেল্ট পরে নে, আমি এমন ভাবে চালাবো যে উড়োজাহাজও ফেল হয়ে যাবে। এইসব বলে তো তারা সবাই হাসতে থাকে। এরপরই তারা, সামার আর জন হ্যাপিলি তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। গল্পের শেষে একটা মেসেজ লিখে দেওয়া হয় যে যদি অরফানেজ একটা নিজেদের মধ্যে দেশ বলে গণ্য হতো তাহলে তার র্যাঙ্ক হতো সম্পূর্ণ পৃথিবীর মধ্যে নবম, যেখানে প্রায় 153 মিলিয়ন বাচ্চা অপেক্ষা করে আছে পরিবারের জন্য। আর এই মেসেজের সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। তো মিমির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।